আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি জানি আপনারা অনেকেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন, তারপরও আমি আবার অনুরোধ করলাম। আর একদম শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। একদিকে মাল্টি নোংরা গরুর গোশত নিয়ে, কোরবানির গোশত নিয়ে যে পরিমাণে ফাজলামি ফটকামি করতেছে, আর অন্যদিকে বিল্লু হচ্ছে গিয়ে এই কী নিয়ে করতেছে, তার মায়ের সাথে তার বউয়ের নাকি ঝগড়া। একটা জিনিস ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু প্রথম থেকেই বলতেছি এটা নাটক। কারণ বিল্লু যেহেতু গ্রামে জমি কিনতেছে বা কিনে ফেলছে অলরেডি, সেখানে হয়তো সে ঘর করে থাকবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সে গ্রামে জমি কিনছে। আর বুঝতেই পারতেছেন যে বিল্লুর এখন টাকা দরকার। সো বিল্লু যদি নর্মাল প্রতিদিনই আপনার এই রান্না বান্না এইসব দেখার, লোকজন হয়তো খুব একটা খাবে না। সেই জন্য বিল্লুকে এই নাটকটা ফাঁদতে হয়েছে। কারণ ওর মাকে ভালো করে খেয়াল করে দেখবেন, ওর মা খুব বেশিক্ষণ নাটকটা ধরে রাখতে পারে না, কারণ সবাই তো আর নাটক করতে পারে না, তার তো আর চ্যানেল না। বিল্লু বলছে যে বিল্লু আমাদেরকে অল দ্য ওয়ে জানালো তার শাশুড়ি আর বউয়ের জন্য, হ্যাঁ ঝগড়াঝাটি একটুখানি সবার সাথেই হয়, কিন্তু সে যেটা বলতেছে আমার বউ কী করছে, আমার বউরে ক্ষমা না করলে না করা, আমাকে ক্ষমা করা। অথচ ঈদের দিন কিন্তু বউ শাশুড়ি একসাথে শারমিনের বাসায় ছিল। সো বিল্লু যে কথাগুলি বলে, হয় না যে একটা মিথ্যা বললে সেই মিথ্যাকে ঢাকতে গিয়ে আরও অনেকগুলো মিথ্যা বলতে হয়, তো ব্যাপারটা সেই রকমই। সেজন্য সবসময় সত্য কথা বলা উচিত। সেটা যতই করা হোক না কেন, বা যতটাই যতটাই কারোর জন্য কোনো সুখকর না হোক, কিন্তু সত্যটাই যদি বলেন তাহলে যতবারই যতজনের কাছেই বলেন না কেন একই কথা বলবেন। আর যখনই আপনি মিথ্যার আশ্রয় নেবেন, তখন দেখবেন আপনার গল্প এক এক জায়গায় পরিবর্তন হতে থাকবে। তাই এতে করে আপনার আসলে মান সম্মান কিছুই থাকবে না। তো বিল্লুর ব্যাপারটা গেল। মাল্টি নোংরা আর তার হাফ লেডিস স্বামী, তাদেরকে বড় করতে গিয়ে তার মাকে যেভাবে ছোট করলো ক্যামেরার সামনে, আমার সত্যিই খারাপ লাগছে। এই মহিলাটা কী পরিমাণে কষ্ট করে আমরা কিন্তু দেখতেছি। আর সেখানে ছেলের বউয়ের কাছ থেকে কী ধরনের আচরণ সে পাচ্ছে। তো কি বলবো, মায়েরা না কখনো সন্তানকে ফেলতে পারে না, সন্তানরা মাকে ফেলে দেয়। বিশেষ করে ছেলেরা, সব ছেলে না, কিছু কিছু ছেলে আছে যখন বিয়ে করে তখন বউয়ের পরিবার তাদের কাছে অনেক আপন হয়ে যায়, কিন্তু মাকে তখন অবহেলা করতে থাকে। আসলে কি জানেন, দুইজনকেই সমতায় রাখতে হবে। মাকেও ছোট করা যাবে না বউয়ের জন্য, আবার মায়ের জন্য বউকে ছোট করা যাবে না। দুই জায়গায় কিন্তু সমতা রাখতে হবে, যেটা হাফ লেডিস করতে পারতেছে না। হাফ লেডিস যখন তার এই নোংরা বউ চলে যায়, তখন মার পিছনে মা বাবাকে পারলে সে পুরা চাঁদ নিয়ে আসে, এনে দিয়ে দেয় হাতে। আবার যখন তার বউ ফেরত আসে, তখন মা বাবাকে দিয়ে সে ঘরের চাকর বানায় রাখে। এই যে গোশতের বিতরণের কথা সে কন্টিনিউ প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছে, দর্শক এই বলে, দর্শক সেই বলে। হ্যাঁ, এখন খুব স্বাভাবিক ব্যাপার না যে তার মা সকাল থেকে রাত পর্যন্ত মাংস কুটাকুটি করলো, সব কিছু করলো, নাহারও করলো, সবই ঠিক ছিল, কিন্তু সে তার মাকে ঠিক মতো গোশত দিল না। শারমিন বারবার বলতেছে সে নাকি কোনো বন্টনই ছিল না, অথচ সে লিস্ট করছে, কিন্তু তার নিজের বাবার বাড়ির সবার দিকে কিন্তু সে লিস্ট করছে। তার কি বলে, তার দুই ভাই, তারপরে হচ্ছে সাবিনা, তার আত্মীয় স্বজনের জন্য সে লিস্ট তৈরি করছে, ঠিক আছে। আর অন্যদিকে এদিকে তার শাশুড়িকেই সে গোশত দেয় না। শাশুড়ির তো আলাদা পরিবার, শাশুড়িকে কি আলাদাভাবে গোশত দেওয়া উচিত না? নাকি এরা দুজন ধরে রাখছে যে মা যেহেতু ওদের বাসায় খেতে আসে, মা এখানে এসে খাবে, কিন্তু মায়ের তো আলাদা সংসার, মার তো সব কিছু আলাদা, তাহলে মাংসটা মা কেন আলাদা পাবে না? তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে মহিলাটার জন্য। মহিলাটা প্রচুর কষ্ট করে, সেখানে মহিলাটাকে এইভাবে আসলে
অপমান করতেছে হাফ লেডিস, আসলে আমার কাছে একদমই ভালো লাগে নাই। বিশ্বাস করবেন কি না আপনারা জানি না, আমার যখন নতুন বিয়ে হয়েছে এবং আমার শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবই আমার হাজব্যান্ড করে। কোরবানি বলেন, আকিকা বলেন, ভাই বোনদের বিয়ে শাদি বলেন, সব আমার হাজব্যান্ড করে, ঠিক আছে। তো সেখানে আমার শ্বশুরবাড়িতে যে কোরবানি হয় আমি কিন্তু কিছুই জানি না। আমার কোনো আত্মীয় স্বজন কখনো মাংস পায় নাই, সব তাদের আত্মীয় স্বজন। আমি কখনো কোনো দিন বলিও নাই যে আমার ফ্যামিলিকে একটু মাংস দাও। ইভেন আমার মা বাবাই মাংস পায় না। তো এইরকম অবস্থা আর কি, বুঝছেন। অথচ এরা দেখেন, এরা এতটাই শেয়ানা যে এরা নিজের আত্মীয় স্বজনের জন্যই সব কিছু মানে লিখে লিখে রাখছে। সাবিনা, ও সে সব কিন্তু শারমিনের আত্মীয় স্বজন। আর আমার ক্ষেত্রে আমি দেখছি যে আমার কোনো আত্মীয় স্বজনের কথা আমি কখনো মুখ ফুটে বলিও নাই, কখনো বলিও নাই। আমাকে কখনো জিজ্ঞেসও করে নাই যে তোমার ফ্যামিলির কাউকে দিবা কিনা। তাদের বাসায় কুরবানি হয়েছে, তাদের আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া হয়েছে, তাদের যত জ্ঞাতি গোষ্ঠী চাচা মামা যা আছে তাদেরকেই কিন্তু দিছে। আসলে মানুষের এই যে এদের কপাল দেখেন কত ভালো, এদের জামাইরা এদের কথা অনুযায়ী মাংস বিতরণ করতেছে। এমনই অবস্থা যে নিজের মাকে পর্যন্ত দিচ্ছে না। এই হচ্ছে অবস্থা মানুষের যে আসলে ভালো মানুষের কপালে ভালো কিছু হয় না, খারাপদের কপালেই ভালো কিছু হয়, এটাই দেখতেছি। কিন্তু আসলে আগে কথাটা জানতাম যে ভালো মানুষের সাথে সবসময় ভালোই হয় আর খারাপ মানুষের সাথে সবসময় খারাপই হয়। কিন্তু এই কথাটা মনে হয়, এই ইয়েটা মনে হয় এখন আর নাই। এখন মনে হয় পরিবর্তন হয়ে গেছে সব কিছু। যাই হোক, এবার আসি হচ্ছে গিয়ে আমাদের তিশা দেখলাম যে তার মেয়েকে দেখতে যাবে। মানে গতকাল তো সে বসলো যে লোকজন অনেক কথা বলতেছে তার বাচ্চা নিয়ে, কারণ প্রথমে তো ওরা ক্লিয়ার করে নাই কি হয়েছে, পরে বোধহয় ক্লিয়ার করছে, বা টুকটাক এখান থেকে কথা শুনে বুঝে গেছে যে বাচ্চাটার জন্ডিস। তো সেটা ক্লিয়ার করার জন্য গতকাল আপনার আসছে, বসছে, তিশা বসছে এবং বসার পরে তার বিয়ানকে নিয়েও বসছে। বিয়ান একটা সময় উঠে চলে গেছে, কারণ বিয়ানের তো অনেক কাজ, বিয়ানের তো এইসব বসে বসে ভিডিও করার টাইম নেই। তো দেখলাম বিয়ান খুব একটা খুশি না, কারণ সে বলতে চাচ্ছে যে মানে কাইন্ডলি আমি বলবো যে তিশা কিন্তু তার শাশুড়িকেই দোষ দিল যে হ্যাঁ আপনি বোধহয় দেখেন নাই, আপনি বোধহয় কাজে ব্যস্ত ছিলেন। তো তার মেয়েও তো ছিল সেখানে, তার মেয়ে ছিল, মেয়ের জামাই ছিল, মেয়ের কাছে বাচ্চা, মেয়ে বুঝি খেয়াল করে নাই। শাশুড়িকে তো সারাক্ষণ মানুষের দেখভাল করতে হইতেছে, মেহমানদারি করতে হইতেছে। এই মহিলাটার পক্ষে এত কিছু দেওয়া কি সম্ভব? তার মধ্যে তাকে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হইতেছে। তার মধ্যে আবার তিশা চিন্তা করেন সকাল সকাল এই মহিলাকে পাঠায় দেয়। কত বড় বাটপার! কোনো শাশুড়িকে দেখছেন হসপিটালে যায় ডিউটি দেয় ছেলের বউয়ের? আমি দেখি নেই। কিন্তু এই মহিলা সে নিজে খাইতে আসছে, বসে বসে সে সব কিছু খাইলো আর শাশুড়িকে পাঠায় দিল ওই তানজিলার কাছে থাকার জন্য। তো যাই হোক, একটা পর্যায়ে দেখলাম যে ওই তিশা হচ্ছে ইয়েতে যাবে, ওই রিক্সা দিয়ে যাবে হচ্ছে হসপিটালে। তো সে বলতে চাচ্ছে যে সে একা। তখন ভিতর থেকে শ্বশুর কিন্তু খুব সুন্দর একটা কথা বলছে। এদেরকে কথা বলার জন্য যোগ্য লোক নাই আসলে। তো এই শ্বশুর হচ্ছে যোগ্য লোক, যার কারণে শ্বশুরকে দেখবেন ঠিকমতো কিন্তু কথা বলে না ওদের সাথে, কারণ শ্বশুর অলরেডি ওদের চরিত্রটা বুঝে গেছে, বিশেষ করে তিশার চরিত্র। শ্বশুর বলল যে ঢাকা শহর ভেজে খেয়ে আসছেন আর এই কুষ্টিয়াতে মফস্বল এলাকায় এসে আপনি বলতেছেন আপনি কোনো কিছু চিনবেন না। কথাটা কিন্তু একদম পারফেক্ট কথা বলছে একটা মহিলা। সে বলতেছে তার নাকি জন্ম ঢাকাতে, তার নাকি জন্ম ঢাকাতে। কথাটা ঠিক, এক সেন্সে কিন্তু তার জন্ম ঢাকাতে। কেন ঢাকাতে? কারণ ওখানে গিয়েই তো সে ছেলে পটাইছে, ওখানে গিয়েই তো সে দুনিয়াদারি কীভাবে করতে হয় শিখছে। ওই যে মেসে গিয়ে যে চাকরি করতো, আপনি চিন্তা করে দেখেন যে একটা মহিলা যে কিনা ঢাকা শহরে গিয়ে মেসে কাজ করে তার কতটা গুডদা হইতে পারে। সে যদি এখন ন্যাকামি করে কুষ্টিয়াতে গিয়ে যে ও আমি তো একা যেতে পারি না, আমি তো একা একা চিনব না, তাহলে তাকে এই ধরনের কথাই শুনতে হবে। আর সেটাই সে শুনছে। মানে এদের আসলে ব্যাপার স্যাপারগুলি কীরকম চিন্তা করে দেখেন। আর ওইদিকে বাপ্পিকে দেখতেছি কোনো ভিডিও দিচ্ছে না,
মেয়ে তার ইয়েকে নিয়ে কি বলে নাতিকে নিয়ে ডাক্তারের কাছে হসপিটালে আছে, কই একে তো দেখলাম না যেতে। সেখানে গিয়ে যাবে হয়তো 1-2 দিন সে টায়ার্ড হয়ে গেছে, কারণ দেখলাম যে ওই সাবিনাকে নিয়ে যখন গেল তার বাসায়, সাবিনাকে দিয়ে রীতিমতো কাজ করাচ্ছে। কেন তোর বাসা তুই কাম করতে পারস না? মিমরে হলে কিন্তু করতে দিত না, মিমরে হলে কিন্তু বলতো না যে এদিকে আয় তোরে কাম দে, এগুলো কিন্তু বলতো না, সাবিনাকে দেখেই করাচ্ছে। ওরা কিন্তু এই যে তিন বোন 2 ভাই, এদের মধ্যেও কিন্তু ওরা আবার লাগালাগি আছে, সেটা কিন্তু আমরা একদম পরিষ্কারভাবে আমাদের কাছে চলে আসছে। যেমন তিশা কিন্তু শাহিনকে খুব একটা পছন্দ করে না, মিজানকে পছন্দ করে। আবার তিশা কিন্তু সাবিনাকে পছন্দ করে না, মিমকে পছন্দ করে। এটা কিন্তু একদম ক্লিয়ার কাট পরিষ্কারভাবে কিন্তু তিশা সমস্ত ভিডিওতে বুঝিয়ে দেয়। আর আমি বলবো তানজিলার শ্বশুরবাড়ির লোকজন নেহাতি ভদ্রলোক। কারণ কোনো শ্বশুরবাড়ি কিন্তু এই রকম টর্চার মেনে নেয় না যে তার বাড়িতে এত লোকজন চলে আসছে, 3 বেলা খাবারের আয়োজন তাকে করতে হচ্ছে, হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বাজার টাজারও তাদেরই করতে হচ্ছে, আর মেয়ের মা আরাম করে খাচ্ছে, অর্ডার করতেছে, হ্যাঁ, নিজের মতো করে চলতেছে। এরকম কিন্তু হয় না আসলে। মেয়ের মা যখন ছেলের বাড়িতে যায়, ছেলের শ্বশুর বাড়িতে যায়, তখন কিন্তু তারা ঘরের কাজকর্ম করে, এমনভাবে করে যেন মেয়েকে যেন কোনো কথা না শোনাতে পারে। কিন্তু এরা তো আসলে নোংরা ফ্যামিলির, তো এরা তো নিচু জাতের, তো এরা ওই কে কী ভাবলো তাতে কিছু যায় আসে না। ওরা নিজেদেরকে খুব বড় লোকস ভাবে, তিশা আর বাপ্পি খুব বড় লোকস ভাবে নিজেদেরকে। যেহেতু বাপের জমি জমা ছিল, বাপের জমিদারি ছিল বলা যায়, যার কারণে এদের নোংরামির টাকায় উপরে একটা ঘর করতে পারছে। আর মা তো অকালেই চলে গেলে বলবে গুণা বলা হবে। তার যে কদিন দুনিয়াতে থাকার সময় ছিল সেই কদিন সে থাকছে, সে যেহেতু চলে গেছে তার সমস্ত মানে কি বলবো, জমিদারি এখন হচ্ছে এই ছেলের বউ মিলে খাবে। অন্যদিকে ফাতেহাকে কিন্তু আমরা ভুলে যাচ্ছি। ফাতেহা নিশি প্রতিদিনই তার চেহারাটা দেখাবেই, কারণ তার চেহারাটা তার এত পছন্দ, সে হয়তোবা ক্যামেরার সামনে এসে তার চেহারার খুঁটিনাটি কোথায় কী সমস্যা সেটা হয়তো ক্যামেরার সামনে বসে দেখতে পায়। আর সেই জন্য সে ওই ক্যামেরার সামনে তাকে বসতেই হবে, এছাড়া তার কোনো গতি নেই, কারণ এর থেকে বেশি সে কিছু দেখাতে পারে না। তো যাই হোক, সে যথারীতি বলল যে দর্শক তাকে কমেন্ট করতেছে, কিন্তু কমেন্ট কিন্তু আমরা দেখতে পারি না, যেহেতু সে কমেন্ট বক্স বন্ধ। তাকে এমনই নোংরা ভাষায় কমেন্ট করা হয় বা তাকে অ্যাটাক করা হয় যে কমেন্ট বক্স খোলার মতো দুঃসাহস নিশির কখনো হয় নাই। শুধুমাত্র যখন তার মা মারা গেছে সেই সময় লোকজন কেউ খারাপ কমেন্ট করবে না সেটা জানে, সেই সময় সে শুধু ভিডিওটা কমেন্টগুলো আমাদের সাথে শেয়ার করছে। তাহলে বুঝেন নিশি কতটা নোংরা। তারপরেও এত নোংরা কমেন্ট দেখেও ও কিন্তু কখনো নিজের চেহারাটা দেখাতে ভুলে না। আল্লাহ হেদায়েত করুক ওকে, এটাই আশা করি। তো সেখানে সে বলতে বসলো যে লোকজন তাকে বলতেছে যে সম্পত্তির জন্য সে তার ভাই ভাবিকে গুরুত্ব দেয় বা ভাই ভাবিকে সেভাবে সে তেলা মাথায় তেল দেয় যেটা বলে সেটা করে, এরকমই আসলে বলতেছিল। তো সে সেটা বললো যে সে এরকম না, সম্পত্তির লোভ না, তার ভাই ভাবির সাথে তার অন্যরকম সম্পর্ক, ব্লা ব্লা ব্লা, সেটা বুঝাইতে চাইলো। কিন্তু আমরা কিন্তু খুব পরিষ্কারভাবেই জানি যে এই নিশি কেন তার ভাই ভাবিকে তেলা মাথায় তেল দেয়। আগে একরকম কারণ ছিল, এখন হয়তো কারণটা আলাদা চেঞ্জ হয়ে গেছে। আগে কারণ ছিল যে তার অনেক গোপন রহস্য বা অনেক সিক্রেট তার ভাই ভাবির কাছে আছে। ভাই তো বলবে না, কিন্তু ভাবির কিন্তু মুখ পাতলা, ভাবি কিন্তু এর আগেও ক্যামেরার সামনে সে সব বলে দিছে। তো এই ভয়েই মূলত ফাতেহা তার ভাবিকে তেলায়।